সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা, বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় গৌরবময় ভূমিকার প্রশংসা। ছাড় পাবে না এনসিপির সমাবেশে হামলাকারীরা, বলেছেন তথ্য উপদেষ্টা। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কার্যক্রম না চালানোর পরামর্শ। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি 11 দলীয় জোটের। সরকার জোর করে ক্ষমতায় আসেনি, অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি রিজভীর। চট্টগ্রামে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন। প্রবল বর্ষণে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত হবার শঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আহমেদ সরোয়ারের রিপোর্ট। মঙ্গলবার সকালে মানিকগঞ্জের সিঙ্গাইরে বাংলাদেশ সেনাবাহিনীর 9ম পদাতিক ডিভিশনের অধীনে 8ম বীরের গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি হেঁটে মহড়ার বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ফার্ম বেজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং জিওসি ও ইউনিটের কমান্ডিং অফিসারের কাছ থেকে প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত হন। তিনি একজন কমান্ডারের মৌখিক অপারেশনাল নির্দেশনা মনোযোগ দিয়ে শোনেন এবং সেনা সদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ব্যাংকারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনা সদস্যদের সাথে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজ খবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের জন্য প্রস্তুত করা তাৎক্ষণিক রান্না করা খাবার গ্রহণ করেন এবং তাদের সাথে চা পান করেন। মাঠ পর্যায়ে সেনা সদস্যদের সাথে সরকার প্রধান দীর্ঘ সময় কাটানোয় উপস্থিত সেনা সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে সেনা সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর উপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে সদস্যদের সাথে দীর্ঘ সময় কাটালেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রীর তথ্য ও পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, জুলাই অভ্যুত্থান নিয়ে কটূক্তি করা অপ্রত্যাশিত হলেও ফৌজদারি অপরাধ নয়। তিনি জানান, এনসিপির সমাবেশে হামলাকে ঘিরে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের দেয়া বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক। উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগ কিছু লোককে টাকা দিয়ে বিশৃঙ্খলা ঘটাতে পারলেও তাদের পক্ষে দেশে খারাপ কিছু ঘটানো সম্ভব নয়। রিপোর্ট জিয়াউল হক সবুজের। সোমবার সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে 4 নেতাকর্মী আহতের ঘটনায় সরকারের ওপরই দায় চাপান এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে প্রধানমন্ত্রীর পলিসি ও তথ্য উপদেষ্টা জানালেন, তার এই বক্তব্য সম্পূর্ণ রাজনৈতিক। জনাব নাহিদ ইসলামের বক্তব্য সম্পর্কে আমি এটুকুই বলবো যে আমরা রাজনৈতিক বক্তব্য বলে এক ধরনের কথা প্রচলিত আছে, সেই রাজনৈতিক বক্তব্য তিনি দিয়েছেন, সেটা তার অধিকারও আছে, তিনি সেটা বলতে পারেন। তবে আমরা একটা রাজনৈতিক দলের প্রধানের মুখ থেকে, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আমাদের গণ অভ্যুত্থানে, আরেকটু দায়িত্বশীল মন্তব্য। সরকার তদন্ত করবে এবং তদন্ত মাত্র ঘটনা তখন 24 ঘন্টা যায়নি। সবসময় যে খুব দ্রুত কাজটা করে ফেলা যাবে তা না। সরকার অবশ্যই অ্যারেস্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং দ্রুতই আমরা আশা করি করবে। সচিবালয়ে সাপ্তাহিক এই ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, সরকার জুলাইয়ের চেতনা ধারণ করলেও এ নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। জুলাই নিয়ে কটূক্তি
অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত অপ্রত্যাশিত, কিন্তু এটা এখন পর্যন্ত আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে আমরা কোনো আইনে এটাকে ইনক্লুড করিনি। সুতরাং আইনগত ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেয়ার ক্ষেত্রে ওই কাজটা আগে করতে হবে। তো সমাজে এই আলাপটা হওয়া দরকার আছে, জুলাইকে নিয়ে এই ধরনের মন্তব্যকে আমরা ক্রিমিনালাইজ করব কিনা। এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদুর রহমান বলেন, তুরাগে আওয়ামী লীগ কর্মীর মৃত্যু দুঃখজনক, তবে আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত নিষিদ্ধই থাকবে দলটির কার্যক্রম। ভারতে বসে যাদের নাম বললেন আওয়ামী লীগের নেতা বা শেখ হাসিনা তো কি করতে বলেছিলেন না? বলেছিলেন তো। উনি চেহারা দেখান না, আমি ধারণা করি এটা দেখাতে উনি কুণ্ঠিত, ওনার পরাজিত বিধ্বস্ত চেহারা দেখান, কিন্তু অডিওতে তো অনেক কথাবার্তা বলেন। আমাদের মিডিয়াতে প্রচারের নিষেধাজ্ঞা থাকলে সোশ্যাল মিডিয়াতে চলে যায়, এটা করো ওটা করো, নানান কথাবার্তা। কি হয়েছে এক্স্যাক্টলি? কিছু হয়নি, হবে না, আমি এটা বিশ্বাস করি। ওই নৈতিক শক্তিটাই তাদের নাই, কিছুটা আছে, ওই যে বললাম টাকার শক্তি আছে 10-15 জন লোককে দিয়ে কিছু করানোর জন্য। সেইটা দিয়ে এই দেশে কোনো রকম কোনো খারাপ কিছু করার সক্ষমতা আওয়ামী লীগের নেই। তথ্য উপদেষ্টা জানান, চলতি বছরের অক্টোবরেই শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচন শুরুর 10 থেকে 12 মাসের মধ্যেই সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হবে। 10 থেকে 12 মাস সময় লাগে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার গতি বাড়াতে বীমা খাতকে একটি শক্ত সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে এনে জনগণের আস্থা ফেরানো জরুরি বলে মনে করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে রাজধানীর অফিসার্স ক্লাবে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর 42তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। বিগত আমলের অর্থনৈতিক অনিয়মের চিত্র তুলে ধরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কেবল গতানুগতিকভাবে দেশ পরিচালনার জন্য ক্ষমতা গ্রহণ করেননি, এই সরকার ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। কী পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, কত টাকা কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, রাজস্বের আওতায় আনা যায়নি, তা চিহ্নিত করতে হচ্ছে। তিনি আরও বলেন, ক্ষমতায় আসার আগেই সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে। এখন এই সমস্যাগুলোর সংস্কার ও মেরামত করা না হলে সমাধানের মূল লক্ষ্য বাস্তবায়ন করা সহজ হবে না। আমাদের সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিগত আমলের একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতিতে রূপান্তরিত হয়েছে। আপনারা সবাই জানেন কি পরিমাণ টাকা এখানে বিদেশে পাচার করা হয়েছে, কি পরিমাণ টাকা এখানে কর ব্যবস্থার বাইরে পড়ে আছে, কি পরিমাণ টাকা এখানে রাজস্ব আদায়যোগ্য হওয়া সত্ত্বেও রাজস্বের আওতায় আনা যায়নি, এবং রাষ্ট্রের এইভাবে বঞ্চিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলিকে আমাদের চিহ্নিত করতে হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, তাই সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে চায় সরকার। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, অর্থনীতির সাথে স্বাস্থ্য খাতেও গণতন্ত্রায়ন চায় সরকার। দেশের মানুষের বড় অঙ্কের অর্থ চিকিৎসায় ব্যয় হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী। রিপোর্ট গোলাম ময়নুল আহসানের। বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান ও চিকিৎসকদের আন্তরিকতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে মোটা দাগে। বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা নিতে যান বিদেশে। সেবার প্রশ্নে সরকারি এমনকি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের সাথে রোগী স্বজনদের সংঘর্ষের ঘটনাও সামনে আসে প্রায়। এমন প্রেক্ষাপটে রাজধানীর হোটেলে স্বাস্থ্য খাতে উদ্যোক্তা তৈরি বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। জানান, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার। We believe health is not a privilege. It is a fundamental human right. Bangladesh's health sector has been facing years of neglect. সবার জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করবে সরকার। প্রতিটি নাগরিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন সম্মানের সাথে। পরিবেশ তৈরি করতে হবে স্বাস্থ্য খাতে উদ্যোক্তাদের জন্য। আর নতুন নতুন উদ্যোক্তা এলে দেশের স্বাস্থ্য খাতের চেহারা পাল্টে যেতে সহায়ক হবে। We aim for disease prevention and health awareness to deliver services door to door in villages. অর্থমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্যসেবার গুণগত মান নিশ্চিতে সরকারি ও বেসরকারি খাত একসাথে কাজ করতে হবে। The elected government has to deliver what we have promised. And healthcare is one thing we have promised to our people. সরকার কিভাবে স্বাস্থ্য খাতের উদ্যোক্তাদের সাহায্য করতে পারে সেটি বড় প্রশ্ন। সরকারি বেসরকারি খাতে প্রতিযোগিতা আছে, তবে একসাথেই কাজ করতে হবে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিতে। এক্ষেত্রে সরকারি খাতের চেয়ে বেসরকারি খাত ভালো করছে।
private sector and government are already, we have taken a decision that how they can work together. অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, স্বাস্থ্য খাতে উন্নতির জন্য সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। স্বাস্থ্য খাতে নৈতিকতা সবচেয়ে জরুরি বলেও মনে করেন তিনি। Medical entrepreneurship needs moral, high moral. Without high moral, in this entrepreneurship cannot be successful. গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। স্পিকারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তারা। মঙ্গলবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে জোটের সদস্যরা স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদের কাছে স্মারকলিপি জমা দেন। মানিক মিয়া অ্যাভিনিউতে মানববন্ধন করে জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন 11 দলীয় জোট। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, স্পিকার আশ্বাস দিয়েছেন তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এই বিষয়ে কথা বলবেন। মানববন্ধনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রটিকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে হলে অবশ্যই জুলাই সনদের যে গণভোটের গণরায়, সেই গণরায়কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আষাঢ়ের এই বর্ষণমুখ দুপুর থেকে দেশ ও জাতির প্রয়োজনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য 11 দলের ডাকের সাড়া দিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি যারা সফল করেছেন, আমি 11 দলের পক্ষ থেকে তাদের সকলকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রশাসনে থাকা ফ্যাসিবাদীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশনের প্রশ্নোত্তরে অংশ নিয়ে তিনি কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারকে দীর্ঘস্থায়ী করতে প্রশাসনের যেসব কর্মকর্তা কর্মচারী প্রকাশ্যে কাজ করেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে। জানান, এরই মধ্যে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থা এই বিষয়ে কাজ শুরু করেছে। অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নৈতিক স্খলনজনিত বিষয়ে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। অধিবেশনে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অভিযোগগুলোর ক্ষেত্রে রাজনৈতিক হয়রানিমূলক মামলা এড়াতে ও ন্যায় বিচার নিশ্চিতে কাজ করছে সরকার। পলাতক আসামিদের আইনি সহায়তা দিতে 17টি মামলায় সরকারি খরচে 44 জনকে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এগ্রিকালচার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও গাছের চারা বিতরণ শেষে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে, অপরাধ করলে কেউ পার পাবে না। এ সময় আর উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। চট্টগ্রামের টানা বৃষ্টিতে মহানগরীর বেশ কিছু এলাকায় জলজট তৈরি হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন স্কুলের অর্ধবার্ষিকী পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ রয়েছে। এছাড়া খাগড়াছড়িতে মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে টানা ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে মহানগরীর বেশ কিছু নিচু এলাকা। মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় 330.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা গত 40 বছরে হয়নি। রবিবার সকাল থেকে টানা বৃষ্টিতে মহানগরীর চকবাজার, কাতালগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার ও আগ্রাবাদের কয়েকটি এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। তাই পাহাড়ে বসবাসরত ব্যক্তিদের এদিকে টানা বৃষ্টির কারণে মহানগরীতে নিম্ন আয়ের মানুষ ও শ্রমিকদের জনজীবন বিপর্যস্ত। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন সড়ক সহ নিম্নাঞ্চল থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সিটি সেবকদের নিয়ে কাজ করছে। ভারী বৃষ্টিতে মহানগরীর 70% এলাকায় জলজট তৈরি হয়নি জানিয়ে সিটি মেয়র বলেছেন, জলাবদ্ধতা নিরসনের চলমান কাজ শেষ হলে বাকি জলাবদ্ধতাও দূর হবে। কাতালগঞ্জ থেকে যদি আপনি পুরা হেঁটে হেঁটে কাপাসগুলা থেকে চকবাজার পর্যন্ত যান, সেখানে কিন্তু এখনো গভীর হয়নি, কারণ তারা ওইটা গভীর করতে পারেনি, যেহেতু রিটেনিং ওয়ালটা তারা দিতে পারেনি।
কাজে রিটেনিং ওয়ালটা যখন দিয়ে তারা কাজটা কমপ্লিট করবে ইনশাল্লাহ এখানে দৃশ্যমান রেজাল্ট আপনারা দেখতে পাবেন। এদিকে খাগড়াছড়িতে 3 দিন ধরে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও এখন পর্যন্ত কোথাও পাহাড় ধসের ঘটনা হয়নি। তবে পাহাড়ি ঢলে চেঙ্গি নদীর পানি বেড়ে জেলা সদরের নিচু এলাকায় পানি বাড়ছে। এছাড়া মাইনী নদীর পানি বেড়ে দীঘিনালার নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সরকার যদি এটাকে পরিকল্পিতভাবে যদি ওইরকম ভূমি ব্যবস্থা করে দেয় তাহলে এখান থেকে লোকজন পাহাড় থেকে পাশে থেকে সরে গিয়ে অন্যত্র জায়গায় যাওয়ার সুযোগ হবে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে 3 দিন ধরে নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশের নৌ চলাচল বন্ধ। হাতিয়ার 2 পাশের ঘাটেই আটকা পড়েছে শতাধিক পণ্যবাহী যান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে হামের সংক্রমণ কিছুটা কমে এলেও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। বর্ষা মৌসুমে বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে যেমন হামের নিয়ন্ত্রণ ধরে রাখতে হবে, অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে এখনই কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এদিকে গত 24 ঘন্টায় হামে নতুন করে 992 জন আক্রান্ত হওয়ার পাশাপাশি একজনের মৃত্যু হয়েছে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 193 জন নতুন রোগী ভর্তি হলো, কোনো মৃত্যু নেই। মেজবা রহমানের রিপোর্ট। কয়েক মাস আগেও শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যে এই উদ্বেগের কারণ হয়ে উঠেছিল হাম। তবে চিকিৎসকদের মতে বর্তমানে সেই সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। টিকাদান ও সচেতনতা বৃদ্ধির কারণে রোগীর সংখ্যাও আগের তুলনায় কমছে। যখন টিকা কার্যক্রম শুরু হলো, সেই টিকা কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এখন হামের প্রাদুর্ভাব আলহামদুলিল্লাহ অনেক কমে আসছে। এখন প্রতিদিন 3 জন 4 জন করে মারা যাচ্ছে। যদিও এই মৃত্যুটাও কারো কাঙ্ক্ষিত নয়, আমরা চাচ্ছি যে এটা জিরোতে যাতে চলে যায় এবং সেই লক্ষ্যে কাজ করছে। হামের প্রকোপ কমলেও এখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন নতুন রোগী। বিশেষজ্ঞরা বলছেন, শিশু ও বয়স্করা ঝুঁকিতে রয়েছেন। ডেঙ্গুর ক্ষেত্রে আসলে হচ্ছে কি, আসলে ওই মশা যখন কামড়াবে তখন আসলে বয়স বিবেচনা করে কামড়ায় না। তবে সাধারণত মৃত্যু ঝুঁকি যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে আমরা বলি যে এক্সট্রিম এজ, খুব অল্প বয়স্ক এবং 65 বছরের বেশি এদের যারা থাকে এবং যারা বিভিন্ন ধরনের কোমরবিডিটি বলি, যেমন হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, প্রেশার, ডায়াবেটিস, এগুলি যাদের থাকে তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা অনেক বেশি হয়ে থাকে। ডেঙ্গুর প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালগুলোতেও বাড়তে পারে রোগীর চাপ। তাই পর্যাপ্ত শয্যা, পরীক্ষা নিরীক্ষার সুবিধা, প্রয়োজনীয় ওষুধ ও প্রশিক্ষিত জনবল নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখানে মূল চিকিৎসা হচ্ছে আপনার ফ্লুইড ম্যানেজমেন্ট। কাজে আমার পর্যাপ্ত পরিমাণ যদি সরকারি পর্যায়ে আইভি ফ্লুইড সরবরাহ থাকে, চিকিৎসকরা তো আছেন, এবং এই যে বাড়ির রক্ত পরীক্ষা করার লাগে, এই পরীক্ষার যেই ইনস্ট্রুমেন্ট প্লাস পরীক্ষার যে যন্ত্রপাতি, ওষুধ, রিয়েজেন্ট, এগুলো যদি আমাদের সরকারি পর্যায়ে সব জায়গায় সরবরাহ থাকে তাহলে আসলে আমার মনে হয় এটা নিয়ন্ত্রণ করা খুবই সম্ভব হবে। হামের সংক্রমণ কমে আসার স্বস্তির খবর হলো এখন স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় উদ্বেগ হয়ে উঠেছে ডেঙ্গু। কার্যকর উদ্যোগ, জনসচেতনতা এবং হাসপাতালের প্রস্তুতি, এই 3টি বিষয় নিশ্চিত করা গেলে সম্ভাব্য বড় সংকট এড়ানো সম্ভব, অভিমত বিশেষজ্ঞদের। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। গাইবান্ধা সাঘাটায় কাজ শেষ হওয়ার আগেই প্রায় 100 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। গাফিলতির অভিযোগ উঠেছে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্পের বিরুদ্ধে। এতে জনমনে নানা ধরনের প্রশ্ন ও ক্ষোভ দেখা গেছে কাজের গুণগত মান নিয়ে। এদিকে বন্যার পানি আসার আগেই হঠাৎ করে নদী ভাঙন দেখা দেয় আতঙ্কিত নদী পাড়ের মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে সেখানে ব্লক ও জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন বন্ধ করা হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এই বেহাল দশা উত্তরাঞ্চলের জেলা গাইবান্ধার সাঘাটার। প্রায় 798 কোটি টাকা ব্যয়ে ফুলছড়ি উপজেলার কাতলামারি থেকে সাঘাটা উপজেলার গোবিন্দি ও হলদিয়া পর্যন্ত প্রায় 10 কিলোমিটার যমুনা তীর রক্ষায় 38টি প্যাকেজে এই প্রকল্পের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 2021-22 অর্থ বছরে প্রকল্পের কাজ শুরু হলেও পরবর্তীতে 2025 সালে পুনরায় রিটেন্ডারের মাধ্যমে কাজ এগিয়ে নেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নির্মাণ কাজের গুণগত মান নিয়ে নানা প্রশ্ন ও অনিয়মের অভিযোগ উঠলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ভিটাবাড়ি যদি এবার ভাঙে যায় তার আর কোথাও থাকার মতো অস্তিত্ব নেই, একদুল পরিমাণ জমি কেনার মতো কাজ করতে। এই কামটা করছে যখন নদীর পানি বাড়ে, বৈশাখে 34 মাসে ঢলায় না, সেমন কাজটা মনে করে পুরোপুরি কাজটা করতে পারেনি নিচে। খুবই নদীর স্রোত ধার একেবারে অনেক, ওই ধারের কারণে ওইখানে জায়গা শুদ্ধ করে ডাবে গেছে।
সঠিকভাবে ডাম্পিং না হওয়া এবং 10 নম্বর পয়েন্ট থেকে বালু উত্তোলন করাই ভাঙনের কারণ, অভিযোগ স্থানীয় জনপ্রতিনিধির। 10 নম্বর পয়েন্টে যে নদী ভাঙনের যে শিকার হচ্ছে, এটা মূলত সেখানে যে জিও ব্যাগ ডাম্পিং করার যে কথা ছিল সেটা সে তুলনা মোতাবেক না করার কারণেই সেখানে গভীরতার হওয়ার কারণে এখানে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। আর বিশেষ করে ওই জায়গাতে আবার ব্লক যে ডাম্পিং করা হয় সেটাও তুলনা মোতাবেক কম হওয়ার কারণেই আজকে ওখানে নদী ভাঙনের শিকার। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, মাটি সরে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছিল। জিও ব্যাগ ও ব্লক ফেলে ভাঙন থামানো হয়েছে। যেহেতু ডাম্পিং কমপ্লিট হয়নি এ কারণে, এবং এছাড়া ওখানে স্কোয়ারিংটা বেশি, এ কারণে কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন ব্লক ডাম্পিং করছি, জিও ব্যাগ ডাম্পিং করছি, ভাঙন এখন প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আশা করছি আর ভাঙনের সম্ভাবনা থাকবে না। আর পানি নেমে গেলে আমরা কাজটা আবার পুনরায় মেরামত করে দেব। হলদিয়া এলাকায় 10 নম্বর প্যাকেজের আওতায় 375 মিটার নদী তীর প্রতিরক্ষা কাজের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত রয়েছে। তার আগেই এভাবে ধস নামায় 798 কোটি টাকার এই প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন হয়েছে মৌলভীবাজারে। সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। খুলনা ময়ূর নদীর ওপর বিদ্যমান ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজ পরিদর্শন করেছেন সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সকালে মহানগরীর সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড সংলগ্নে এতে উপস্থিত ছিলেন স্থানীয়রা। সাতক্ষীরার শ্যামনগরে মেঘা প্রকল্পের নবনির্মিত বেড়িবাঁধ রক্ষার্থে অবৈধ পাইপ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক সহ স্থানীয় জনসাধারণ। নবায়নযোগ্য টিসিবি ডিলারদের সঙ্গে অবিলম্বে চুক্তি সম্পাদনের দাবিতে মানববন্ধন হয়েছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিভিন্ন উপজেলার ডিলাররা এতে অংশ নেন। একই কর্মসূচি পালন হয়েছে কুড়িগ্রামেও। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এতে অংশ নেন বিভিন্ন ডিলাররা। তারা জানান, চুক্তি নবায়নের দীর্ঘসূত্রতার কারণে বর্তমানে তাদের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে। শরীয়তপুরের ভেদরগঞ্জে 87 নম্বর আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আলী আসাদের অপসারণ এবং সহকারী শিক্ষক দেলোয়ার হোসেনের সাময়িক বরখাস্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন হয়েছে। দুপুরে আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষক আলী আসাদের বিরুদ্ধে পরকীয়া সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অবিলম্বে তাকে শাস্তির আওতায় আনার দাবি জানান তারা। বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়া জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধন দেওয়া এবং তাদের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির দাবি জানানো হয় এতে। শিক্ষার্থীদের উৎসাহ জোগাতে সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষোপকরণ বিতরণ করা হয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। সকালে কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় সহ মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন স্থানীয় যুবক সবুজ মিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সেনাবাহিনীর ওপর জনগণের গভীর আস্থা, বলেছেন প্রধানমন্ত্রী। জাতীয় সংকট ও আইন শৃঙ্খলা রক্ষায় গৌরবময় ভূমিকার প্রশংসা। ছাড় পাবে না এনসিপি সমাবেশে হামলাকারীরা, বলেছেন তথ্য উপদেষ্টা। বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কার্যক্রম না চালানোর পরামর্শ। অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি 11 দলীয় জোটের। সরকার জোর করে ক্ষমতায় আসেনি, অপরাধীদের ছাড় নয় হুঁশিয়ারি রিজভীর। চট্টগ্রামে মৌসুমী সর্বোচ্চ বৃষ্টিতে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিটি কর্পোরেশন। প্রবল বর্ষণে খাগড়াছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত হবার শঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।